থেকে দাবি আসছে, ধরেন ডিজিএফআই গত 15 বছরে যেভাবে ব্যবহৃত হয়েছে, ডিজিএফআই একটা আতঙ্কের নাম, ভীতির নাম। তো এই নামটাকে পরিবর্তন করা যায় কিনা মনে করি না, নাম করাই যেতে পারে। বলছি কেন, ধরেন যে মানুষ যখন শুনে র্যাব থেকে বলছি বা র্যাবে আসেন, মানুষের মধ্যে একটা শীতল একটা শিহরণ বয়ে যায়। ডিজিএফআই থেকে বলছি, মানুষ এটাকে খুব নেগেটিভলি নেয়, মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে, হয়তো কোনো ইনফরমেশনের জন্য ফোন দিচ্ছে, কিন্তু তার মাথায় আছে কারণ এই ডিজিএফআই আপনার ডেকে নিয়ে ব্যাংকে শেয়ার ট্রান্সফার করছে, ডেকে নিয়ে ব্যবসায়ীদের থেকে টাকা নিচ্ছে, অথচ এটা কিন্তু তাদের চার্টার ডিউটি না, এটা কিন্তু তাদের চার্টার ডিউটি না। তো প্রমাণিত এখন যে ভাই এটা কাজ না, মানুষ ভয় পায়, সে ভয়ের জায়গা থেকে আমি বলছি নাম পরিবর্তন বা রিফর্মটা, ডিজিএফআই মানে একটা আতঙ্ক, মানে এরকম জায়গাটা থেকে কি আপনি মনে করেন যে এই নামটা পরিবর্তন হওয়া দরকার? নামটা পরিবর্তন ব্যাপারটা ঠিক আমি আগে যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে, আপনি যদি ডিজিএফআই তৈরির যে তাদের যে এইম, তারপরে তাদের যে এজেন্ডা, মানে তাদের যে দায়িত্ব, এটা যে লেট ডাউন যে রুলস আছে, সেই রুলস অনুযায়ী কিন্তু আপনি কোথাও পাবেন না যে এটা রাজনৈতিকভাবে ব্যবহার করা যায়। বাট এই টুলস গুলা প্রতিটা সরকার এসে রাজনৈতিকভাবে ব্যবহার করে দেখেই আমাদের এই সিচুয়েশন বর্তমানে। বাট কথা হচ্ছে, আপনি যদি এনশিওর করতে পারেন যে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই হোক এনএসআই হোক, তারা তাদের যে রুলস এন্ড রেগুলেশন অনুযায়ী কাজ করবে, বাট রাজনৈতিক সরকার তো ওইটাই দিচ্ছেন। মনে করেন তাদের কি কাজ, তাদের কাজ হচ্ছে ডিজিএফআই, আর্মি, নেভি, এয়ারফোর্স, তাদেরকে কাউন্টার ইন্টেলিজেন্স এবং এক্সটার্নাল ইন্টেলিজেন্স, যেটা বিদেশে আছে আইবি আছে, মানে ইয়াতে যেরকম আছে MI5 MI6, একটা ইন্টারনাল ইন্টেলিজেন্স দেখে কাউন্টার ইন্টেলিজেন্স, আর একটা দেখে ফরেন ইন্টেলিজেন্স। মনে করেন এদের দায়িত্ব তো ওগুলা। বাট আমাদের রাজনৈতিক সরকার, এখানে ডিজিএফআই কে আমি দোষ দিব ইন এসেন্স, যারা ওখানে তারা তো পিক আপ করে নিয়ে আসবে ওই ধরনের অফিসারদেরকে যাদের তাদের দিয়ে তাদের কাজ হবে ডিজিএফআই তে। এবং ডিজিএফআই কি কি করে আমরা সবাই ভালো মতো জানি। এখন এই মুহূর্তে ডিজিএফআই, এই মুহূর্তে না, মানে 5ই আগস্টের আগ পর্যন্ত তারা ছিল একটা ভয়ঙ্কর একটা অর্গানাইজেশন। এটা নাৎসি গোস্টাপো বাহিনীর সাথে যা তুলনা করা যায়, যারা কালো মাইক্রোবাস নিয়ে ঘোরাফেরা করে এবং তারা সাথে সাথে অ্যারেস্ট করে তাদের মুখ বেঁধে ফেলে হাত পা বন্ধ করে নিয়ে যায়। এবং তাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে তারা ইভেন অনেকে একটা কথা বলে যে কাক কাকের মাংস খায় না, কিন্তু আমরা সেনাবাহিনীর লোকজনের এখন পর্যন্ত যত গুম খুন হয়েছে সেনাবাহিনীর লোকজন করেছে। আমরা কিছুদিন আগে একটা দেখেছি যে রিটায়ার্ড ক্যাপ্টেন মারুফ, উনি সম্ভবত অ্যাম্বাসেডার ছিলেন, উনাকে কিভাবে 16 মাস আয়না ঘরের মধ্যে গুম করে রাখা হচ্ছে। এবং এটা কারা এটার সাথে জড়িত? ডিজিএফআই এটার সাথে জড়িত। নর্মালি ডিজিএফআই আমরা যেটা বলি, নর্মালি অফিসিয়ালি এটা হচ্ছে জয়েন্ট ইন্টারোগেশন সেল, ইট ইজ কন্ট্রোল বাই দ্য ডিজিএফআই। সো ডিজিএফআই এর সিটিআইবি যে ডাইরেক্টরটা আছে, তারা এটা দেখাশোনা করে। সো এই মুহূর্তে যে কাজগুলো করা হয়েছে, যে প্রথম সারির যারা, তাদেরকে দেওয়া হয়েছে, কিন্তু এর প্রতিটা সারির মধ্যে যারা সিটিআইবি তে ছিল, তারপরে সিআইবি তে ছিল, তারপরে এসআইবি, এই সমস্ত যে ব্রাঞ্চগুলো আছে যারা এগুলোর সাথে জড়িত, তাদের প্রত্যেককেই আমার মনে হয় যে ব্রিগেডিয়ার টু লেফটেন্যান্ট কর্নেল লেভেল, অ্যাটলিস্ট ব্রিগেডিয়ার লেভেল, তাদেরকে আইনের আওতায় আনাটা খুবই জরুরি। কারণ আমরা চাই এই সেনাবাহিনীকে রিফর্ম করার জন্য। আর যদি রিফর্ম করতে হয়, আমাদের দেশে যেরকম একটা অরাজকতা আছে, সেটা হচ্ছে বাংলাদেশে কোনো ক্রাইম হলে এটা কোনো বিচার হয় না। সো আমরা যদি সেনাবাহিনীতেও যদি দেখি যে আমরা যে সমস্ত লোকজন আমরা জানি গুম খুন এগুলা ক্যাপিটাল ক্রাইমের সাথে জড়িত, তারা আবার ব্যাক করে মিলিটারিতে ব্যাক করে তারা নর্মাল আমাদের সাধারণ যে অফিসার গুলো আছে, সৈনিক যারা আছে, তাদের সাথে একই চাকরি করতেছে, তাহলে এটা সেনাবাহিনীর যে উন্নতি বা সেনাবাহিনীর যে রিফর্ম, এটাকে সিরিয়াস ভাবে ব্যাহত করবে। সো আমি আশা করি যে সরকারের এরকম একটা প্ল্যান আছে, যারা এরকম যারা যে সমস্ত জিনিস অ্যাটলিস্ট আমরা নেত্রা নিউজে দেখেছি, নেত্রা নিউজের রিপোর্টে দেখেছি, যারা এই পর্যন্ত আয়না ঘরের সাথে বা ডিজিএফআই যে সমস্ত ওই ব্রাঞ্চগুলোর সাথে জড়িত ছিল, তাদের প্রত্যেকের আইনের আওতায় এনে তাদের বিচার করা উচিত। এবং যারা এই পর্যন্ত র্যাবে, এনএসআই, ডিজিএফআই তে যারা এই, এবং প্লাস হচ্ছে এই বর্তমান যে বিপ্লবটা যেটা হয়েছে, বিপ্লবের সাথে, এবং আমরা কিন্তু রিপোর্ট পেয়েছি যে ব্রিগেডিয়ার নিশাদ যে আছে ডিজিএফআই তে ছিল, সে কি করেছিল, সে কিন্তু এই যে ছাত্র আন্দোলনের নাহিদুল ইসলামকে সম্ভবত তুলে নিয়ে আসছিল, নিয়ে ডিবি কে হ্যান্ড ওভার করছে, ডিবি আবার ডিজিএফআই কে দিচ্ছে, ডিজিএফআই আবার গিয়ে রাস্তায় তাকে ফেলে দিয়ে আসছে। এই ধরনের সিচুয়েশন হচ্ছে, মানে তারা প্রতিটা জায়গায়
প্রতিটা আন্দোলনের যতগুলা কঠোরভাবে গুলি করা থেকে শুরু করে সবগুলোর সাথে ডিজিএফআই জড়িত। সো এই ডিজিএফআই এর 4 জনকে ইনিশিয়াল স্টেজে আমি বলবো যে 4 জনকে চাকরি থেকে অব্যাহতি যারা দিয়েছে এটা খুবই অ্যাপ্রিসিয়েটেড, বাট এটা আরো দ্রুত হলে ভালো হতো। আর লেফটেন্যান্ট জেনারেল বরখাস্তকৃত মুজিবের ব্যাপারে যেটা বলবো, আমি যেটা অ্যাজিউম করি যে আপনারা সবাই জানেন যে এই সম্ভবত 11 বা 13 তারিখের দিকে 250 জনের মতো ভারতীয় নাগরিক তারা বাংলাদেশ থেকে তাদের একটা ইন্ডিয়ান প্লেন এসে এদেরকে নিয়ে গেছে, এবং এদেরকে এই লেফটেন্যান্ট জেনারেল মুজিব অ্যারেঞ্জ করেছিল ওয়াকার স্যারের সাথে কথা বলে। স্বপ্নচূড়া 3 একটা বিল্ডিং আছে, যেটা নতুন বিল্ডিং, কিন্তু এটার মধ্যে এখনো লোকজন ওখানে থাকে না, কিন্তু ফার্নিচার টার্নিচার ছিল। তাদের এই 250 জন লোককে ওখানে অ্যাকোমোডেট করেছে এবং সেনা বাসে করে তাদেরকে এয়ারপোর্ট পর্যন্ত দিয়ে আসছে। এটা লেফটেন্যান্ট জেনারেল মুজিব এনশিওর করেছে। এতে বোঝা যাচ্ছে যে লেফটেন্যান্ট জেনারেল মুজিব অ্যাকচুয়ালি ভারতীয় অ্যাসেট, যে তাদের হয়ে কাজ করতেছে। আমরা 25 এবং 26 ফেব্রুয়ারি যে পিলখানা হত্যাকাণ্ডের পরে দেখি যে আমরা ওই সময় এমন একটা সিচুয়েশনে ছিলাম, কেউ অ্যাকচুয়ালি ক্লিয়ারলি থিঙ্ক করতে পারতেছিলাম না যে এখন আমাদের কি করা উচিত। আমাদের যেহেতু টপ কমান্ড লেভেল সবকিছুই শেখ হাসিনা প্লাস ভারতীয়রা কন্ট্রোল করতো, বাট এই মুহূর্তেও কিন্তু এই যে যখন এই বিপ্লবটা হলো, বিপ্লব হওয়ার পরে কিন্তু যে নর্মাল সিচুয়েশনে যে আমাদের যে এজেন্ট গুলো এখন গ্রাউন্ডে আসে এদেরকে পালায় যেতে হবে। আর আমাদের কমান্ড এটা বুঝতে পারেনি যে এখন এদেরকে আটকাইতে হবে, বিকজ এই দেশের, কারণ ওই কমান্ড স্ট্রাকচারের মধ্যেই আমরা চেঞ্জ করিনি। এটা যদি বিপ্লবী সরকার যদি সরাসরি দায়িত্বটা নিত তাহলে কিন্তু এই জিনিসটা হতো যে টপ লেভেলের গোয়েন্দা পুলিশ বা আর্ম ফোর্সেস যারা আছে তাদেরকে টপল করে যারা ডেডিকেটেড তারা দিলেই কিন্তু এদেরকে ধরে ফেলতে পারতো। কিন্তু কি হলো, আমরা আমাদের ওই ইন্ডিয়ানরা অ্যাসেস ঠিক মতো করেছি যে এখন টিকা যাবে না, যে কোনো সময় ধরা পড়তে পারি। তাদের এই 250 জন সহ আমরা শুধু জাহানাবাদ ক্যান্টনমেন্টটা জানি যে ওখানে 21 জন ছিল, এরা ক্যান্টনমেন্টের ভিতরে তারা থাকতেছিল। এবং এখানে শুধু না, সারা বাংলাদেশের প্রতিটা ক্যান্টনমেন্টেই এই ধরনের ইয়া ছিল। ইভেন এই ইয়ার আগে একটা প্লেন নেমেছিল কুর্মিটোলাতে, ওখান থেকে 400-র মতো লোক এসেছিল এই আন্দোলনকে ইয়া করার জন্য। এসে তারা কাজ শেষ করে ওই প্লেনেই চলে গেছে। এই জিনিসগুলোর কোনো রেকর্ড কি জন্য নাই? কারণ আমাদের গোয়েন্দা সংস্থা তখন ছিল, তাদেরই গোয়েন্দা সংস্থা ছিল, তারাই সবকিছু কন্ট্রোল করতো। কিন্তু আমরা কুইক টাইম এটার কমান্ডটা নিতে পারি না। এই যে বিপ্লবের পরে যে এই যেহেতু বিপ্লবটা ছাত্র জনতা দিয়ে হয়েছে, যেহেতু অ্যাডমিনিস্ট্রেশনের কোনো ইয়া ছিল না, এখানে যোগদান ইয়া ছিল না, পার্টিসিপেশন ছিল না। সো এই অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে যারা ছিল তারা তাদেরই লোক ছিল, এই সুযোগে সমস্ত লোকজন ওখান দিয়ে পালিয়ে গেছে। যেটা এক্স্যাক্টলি হয়েছে 25 ফেব্রুয়ারির সময়, যে ভারতীয় কিলার যারা আছে, যেটা সুমন এর আগের ইয়াতে কনফার্ম করে বলেছে, আমিও এর আগে বলেছি, তারা ওই সাহারা খাতুনের অ্যাম্বুলেন্সের দিয়ে বের হয়ে চলে গেছে আমাদের কনফিউশনের ইয়া দিয়ে। বাট আমি মনে করি এই সিচুয়েশনটা এখন ভারত, আমি বলবো যে একটা ব্যাকফুটিং এ আছে, এবং তারা নিজেরাও বুঝতে পেরেছে যে আমাদের যে ভারতীয় পণ্য বয়কট যেটা ছিল, এটার মধ্যে আমাদের একটা মনস্তাত্ত্বিক ভাবে আমরা ভারত বিরোধী হয়ে গেছি। এবং মনস্তাত্ত্বিক ভাবে ভারত বিরোধী শুধু আমরা হইনি, তাদের প্রতিটা নেইবার যারা হয়েছে সবাই মনস্তাত্ত্বিক ভাবে ভারত বিরোধী হয়েছে। এবং আমি কয়েকদিন আগে জাস্ট ভারতীয় জেনারেলরা প্রায়ই, আগে তারা তো নর্মালি বই টই লিখতেন, এখন তারা কিছু ওয়েবিনিয়ার করেছে, ওয়েবিনিয়ার মধ্যে তারা ওই সেম জিনিসটাই বলতেছে যে বাংলাদেশের তাদের ভাবটা ওইটাই, আওয়ামী লীগের এগেইনস্টে যারা আছে তারা হচ্ছে ইসলামোফোবিক, এবং তাদের এখানে যারা মাইনরিটি আছে তারা সেফ না। এবং এট দ্য সেম টাইম আমি একটা জিনিস খেয়াল করলাম, তাদের বয়ানের মধ্যে একটু চেঞ্জ, তারা এখন আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করার চেষ্টা করতেছে, যে মানে আমাদের মনস্তত্ত্বটা যে তাদের দিকে বিষয়ে গেছে, এবং এটা যে ইন ফিউচারে এটা একটা খারাপ দিক বয়ে নিয়ে আসবে। এবং তারা অলরেডি জানে যে তাদের মণিপুরে একটা ক্রাইসিস চলতেছে, এবং ফিউচারে যদি আমাদের সাথে আমরা যদি একটু, তারা যেভাবে অ্যাগ্রেসিভ ইন্টেলিজেন্স করে, আমরা যদি এর 10%ও করি, তাদের এই 7 সিস্টারের মধ্যে আগুন লেগে যাবে। এবং এই সিচুয়েশনে তাদের ফিউচারে, মানে তাদের ফিউচার, তাদের যে সিকিউরিটি কস্ট, তারা কেন আমাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করে? বিকজ অফ দ্য সিকিউরিটি অফ দ্য 7 সিস্টার। এই 7 সিস্টারে যখন আগুন লেগে যাবে তখন তারা এটা কন্ট্রোল করতে পারবে না। অনেকে এটা নিয়ে আলোচনা করে বাংলাদেশ তারা আক্রমণ করতে পারে, বাংলাদেশকে তারা আক্রমণ করলে তাদের 7 সিস্টার চলে যাবে, এটা তারা ভালো মতো জানে। বাট অ্যাকচুয়ালি নাম পরিবর্তন করার থেকেই আমি বলবো সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে তাদের চার্টার অফ ডিউটি যেটা আছে সেই অনুযায়ী যদি তারা কাজ করে, মনে করেন সিগন্যাল ইন্টেলিজেন্স ব্যুরো বা কাউন্টার টেররিজম, আমি নামগুলো ভুলে গেছি, বাট টেররিজম যে ব্যুরোটা দেখে, তাদের শুধু টেররিজম দেখার কথা, তাদের মানে বিরোধী দলকে দেখার কথা না।
সো আমাদের দেশে যেহেতু এই জিনিসটা একদম দুর্বল, এই কারণেই আইনের শাসনটা দুর্বল। আমি মনে করি আমাদের প্রথমে হচ্ছে এই যে আইন করে যদি পারা যায় বা কোনোভাবে এই রাজনৈতিক দলগুলোকে, এই গোয়েন্দা সংস্থাগুলোকে তাদের স্বার্থে ব্যবহার না করতে পারাটাই হচ্ছে রিফর্মের একটা অংশ হওয়া উচিত। নাম পরিবর্তন অ্যাকচুয়ালি ডাজন্ট ম্যাটার।